বন্ধুরা, তাহলে শুরু করা যাক আমাদের মূল আলোচনা পর্ব, যেটা হচ্ছে আমাদের উচ্চ মাধ্যমিক বাংলার সম্পূর্ণ সাজেশন আমরা আজকে আলোচনা করব তোমরা যারা 2025 সালের পরীক্ষার্থী তাদের জন্য। প্রথমে আসি গল্প। দেখো, আমাদের গল্প তিনটে রয়েছে। কী কী? কে বাঁচায়, কে বাঁচে, ভাত এবং ভারতবর্ষ। তোমাদের একদম স্পষ্ট করে একটা কথা বলে রাখছি, কথাটা খুব মন দিয়ে শুনবে এবং সেই কাজটা অবশ্যই করবে। কি? সেটা হচ্ছে যে আমাদের এই তিনটে গল্প, কে বাঁচায়, কে বাঁচে, ভাত এবং ভারতবর্ষ, এই তিনটে গল্পের মধ্য থেকে ভারতবর্ষ গল্পটা থেকে কিন্তু প্রশ্ন এবছর একটা আসবেই, এটাই হলো মূল কথা। আর এই কে বাঁচায়, কে বাঁচে এবং ভাত, এই দুটোর মধ্যে থেকে একটা প্রশ্ন পরীক্ষাতে আসবে। তাহলে একদম নিশ্চিত রূপে আমরা কমন কি পাচ্ছি? নিশ্চিত রূপে আমরা কমন পাচ্ছি ভারতবর্ষ গল্প থেকে একটা প্রশ্ন। যেহেতু আমাদের 5 মার্কের দুটো প্রশ্ন আসবে, 1 মার্ক আর শর্ট কোশ্চেনের জন্য তোমাকে আলাদা পড়তে হচ্ছে, তো ব্রড টাইপের কোশ্চেনের জন্য 5 মার্কের জন্য যেহেতু একটা প্রশ্ন আমাকে লিখতে হবে, সেহেতু আমি বলবো ভারতবর্ষ থেকে যে প্রশ্নগুলো দিচ্ছি সেই প্রশ্নগুলো সব থেকে ভালো করে পড়ো, 1 নম্বর কথা। তবে আমি তোমাদের জন্য কে বাঁচায়, কে বাঁচে, ভাত প্রত্যেকটা জায়গা থেকেই প্রশ্ন তুলে ধরছি। তবে কেউ যদি মনে করো যে স্যার আমি এই কে বাঁচায়, কে বাঁচে এবং ভাত এই দুটো পড়বো না, শুধুমাত্র আপনার দেওয়া ভারতবর্ষর প্রশ্নগুলো পড়ে যাব, আমি বলবো সে 100% কমন পেয়ে যাবে। বোঝা গেল কি বললাম? তাহলে চলো, ভারতবর্ষ থেকে কী কী প্রশ্ন, তাছাড়াও কে বাঁচায়, কে বাঁচে, ভাত প্রত্যেকটা থেকেই আমি প্রশ্নগুলো তুলে ধরছি, কিন্তু ভারতবর্ষ বাধ্যতামূলক, অর্থাৎ এই একটা পড়লে কে বাঁচায়, কে বাঁচে, ভাত না পড়লেও হবে। ওকে, চলো এবার ভারতবর্ষ থেকে ইম্পর্টেন্ট প্রশ্ন। প্রথম প্রশ্ন, হঠাৎ বিকেলে এক অদ্ভুত দৃশ্য দেখা গেল, অদ্ভুত দৃশ্যটি কি? গ্রামের দুই সম্প্রদায়ের মধ্যে সেই দৃশ্যের প্রতিক্রিয়া ব্যাখ্যা করো। 2 নম্বর প্রশ্ন, তোর শতগোষ্ঠী মরুক, কে কাকে এমন কথা বলেছে, এই উক্তির দ্বারা বক্তার মনোভাবের বর্ণনা দাও। 3 নম্বর প্রশ্ন, চোখ গেলে দেবো, কে কখন এ কথা বলেছে, গল্প অবলম্বনে তার স্বরূপ বিশ্লেষণ করো। 4 নম্বর প্রশ্ন, তার সপক্ষে প্রমাণ জুটে গেল, কার সপক্ষে প্রমাণ জুটলো, এই প্রমাণের উপর ভিত্তি করে কী পরিস্থিতির সৃষ্টি হলো। 5 নম্বর প্রশ্ন, তারপরে দেখা গেল এক অদ্ভুত দৃশ্য, দৃশ্যটি অদ্ভুত কেন? পরবর্তী প্রশ্ন, কতক্ষণ সে এই মারমুখী জনতাকে ঠেকিয়ে রাখতে পারত, কে জানে? সে কে? জনতার মারমুখী হবার কারণ কি? পরবর্তী কোশ্চেন, শেষ রোদের আলোয় সে দূরের দিকে ক্রমশ আবছা হয়ে গেল, কার কথা বলা হয়েছে, সে ক্রমশ আবছা হয়ে গেল কেন? নেক্সট, বচসা বেড়ে গেল, কাদের মধ্যে? কী নিয়ে বচসা বাড়ে, বচসার পরিণাম পাঠ্য গল্প অবলম্বনে আলোচনা করো। এই হলো ভারতবর্ষ গল্প থেকে ইম্পর্টেন্ট প্রশ্ন এবছরের জন্য। কে বাঁচাই, কে বাঁচে থেকে এবছর যে মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্নগুলো রয়েছে, আমি আবারও বলছি ভারতবর্ষটা পড়বেই। কেউ যদি মনে করো কে বাঁচাই, কে বাঁচে এবং ভাতের প্রশ্ন পড়বে না, কিছুই আসে যায় না। ওখান থেকে প্রশ্ন তোমরা কমন পাবেই, একটা প্রশ্ন লিখতে হবে, একটা প্রশ্ন পেয়ে যাবে। তবুও যারা মনে করছো যে না আমরা সমস্ত কিছুই একটু ভালো করে দেখে যাব, তাদের জন্য এই প্রশ্নগুলো। এবার আমরা যাব যেটা কে বাঁচায়, কে বাঁচে গল্প থেকে। প্রথম প্রশ্ন, মানব সভ্যতার সবচেয়ে প্রাচীন ও সবচেয়ে পচা ঐতিহ্য আদর্শবাদের কল্পনা তাপস বলে, কে কার সম্পর্কে এই ভাবনা ভেবেছে, তার এই ভাবনার প্রসঙ্গ কি, তার ভাবনা যথার্থ ছিল কিনা উল্লেখ করো। দ্বিতীয় প্রশ্ন, ও সকলের মতো মৃত্যুঞ্জয়কেও সে খুব পছন্দ করে, কার কথা বলা হয়েছে, তাকে পছন্দের কারণ কি? 3 নম্বর প্রশ্ন, সেদিন আপিস যাওয়ার পথে মৃত্যুঞ্জয় প্রথম মৃত্যু দেখলো, অনাহারে মৃত্যু, মৃত্যুঞ্জয় কে? অনাহারে মৃত্যু দেখে তার প্রাথমিক প্রতিক্রিয়া কেমন ছিল? 4 নম্বর প্রশ্ন, মৃত্যুঞ্জয়ের বাড়ির অবস্থা শোচনীয়, মৃত্যুঞ্জয়ের পরিচয় দাও, তার বাড়ির অবস্থা শোচনীয় কেন? পরবর্তী প্রশ্ন, সেদিনের পর থেকে মৃত্যুঞ্জয়ের মুখ গম্ভীর হয়ে আছে, কোন দিনের ইঙ্গিত দেওয়া হয়েছে, সেদিনের পর থেকে মৃত্যুঞ্জয়ের মুখ কেন বিষণ্ণ গম্ভীর হয়ে গিয়েছিল? পরবর্তী প্রশ্ন, গল্প অবলম্বনে মৃত্যুঞ্জয় ও নিখিলের চরিত্র বিশ্লেষণ করো। পরবর্তী প্রশ্ন, দারুণ একটা হতাশা জেগেছে ওর মনে, কার মনে, কোন ব্যাপারে হতাশা জন্ম নিয়েছে, বক্তার মানসিক পরিচয় দাও। পরবর্তী কোশ্চেন, নিখিল ভাবছিল বন্ধুকে বুঝিয়ে বলবে, এভাবে দেশের লোককে বাঁচানো যায় না, কোন প্রসঙ্গে এই ভাবনা, এই ভাবনার মধ্যে নিখিলের কোন চরিত্র লক্ষ্য করা যায়? নেক্সট, ভাত থেকেও ঠিক একই রকমভাবে প্রশ্নগুলো বলে দিচ্ছি, যারা মনে করছো ভাতের প্রশ্নগুলো দেখে যাবে তারা এই প্রশ্নগুলো রেডি করে যেও। প্রথম প্রশ্ন, আসল বাধাটার খোঁজ করা হয় না উৎসবের এই অনুসন্ধান কিভাবে অসমাপ্ত থেকে যায়, তা গল্প অনুসারে লেখো। দ্বিতীয় প্রশ্ন, ডাক্তারটা বলে দিয়েছে বলেই তো আজ এই যজ্ঞী হোম হচ্ছে কেন, যজ্ঞী হোমের বিবরণ দাও। উৎসবের মাথায় এখন বুদ্ধি স্থির, সে জানে সে কী করবে, উৎসবের পরিচয় দাও, সে কী করেছিল, তার কৃতকর্মের ফল কী? দাঁতগুলো বের করে সে কামড়ের মতো হিংস্র ভঙ্গি করে, কে কার প্রতি এরূপ আচরণ করেছিল, এরূপ আচরণের কারণ কী? ভাত গল্প অবলম্বনে দুর্যোগপূর্ণ রাতের বর্ণনা দাও, এই দুর্যোগ উৎসবকে কীভাবে প্রভাবিত করেছিল? পরবর্তী কোশ্চেন, ভাতে হাত ঢুকিয়ে দিতে সে স্বর্গসুখ পায় ভাতের স্পর্শে, কার কথা বলা হয়েছে, সে কোথা থেকে কীভাবে ভাত জোগাড় করেছিল, এর পরিণতি কী হয়েছিল? ফুটান্ত ভাতের গন্ধ তাকে বড় উতলা করে, ফুটান্ত ভাতের গন্ধ বলতে কী বোঝানো হয়েছে, কেন তাকে বড় উতলা করে? ভাত খাবে, কাজ করবে, কোন প্রসঙ্গে কার সম্পর্কে কথা বলা হয়েছে, সে কীভাবে কাজ করেছিল? এ গল্প গ্রামের সবাই শুনেছে, কোন গল্পের কথা বলা হয়েছে, সেই গল্পের বর্ণনা দাও।
পেটে ভাত নেই বলে উৎসব প্রেত হয়ে আছে, প্রশ্নোদ্ধৃত উদ্ধৃত অংশটির আলোকে ভাত গল্প অনুসরণে উৎসবের চরিত্র বিশ্লেষণ করো। এই হলো টোটাল গল্প থেকে ইম্পর্টেন্ট প্রশ্ন। তবে আবারও বলছি, ভারতবর্ষের প্রশ্ন কটা পড়ো, আর এই প্রশ্নগুলো নিজের ভাবনা পড়তেও পারো, নাও পারো। যদি মনে হয় যে না আমার দুটোর মধ্যে দুটোই কমন দরকার, তাহলে পড়বে। আর যদি মনে করো যে না আমার একটা কমন পেলেই হবে, তাহলে শুধু ভারতবর্ষ পড়লেই কিন্তু তোমার এনাফ। নেক্সট আমাদের কবিতা। কবিতার চালাকিতেও রয়েছে আমাদের কবিতা, মোট 5টা কবিতা রয়েছে। কিন্তু একটা কথা পরিষ্কার বলে রাখি, যেটা মহুয়ার দেশ এবং আমি দেখি কবিতা থেকে কিন্তু এবছর কোনো প্রশ্ন আসার সম্ভাবনা নেই। এই কারণে মূলত 3টে কবিতা রয়েছে, একটা রূপনারায়ণের কোলে শিকার এবং ক্রন্দনরত জননীর পাশে। এই 3টে কবিতা থেকেই কিন্তু প্রশ্ন আসবে, যে কারণে এই 3টে কবিতার ইম্পর্ট্যান্ট প্রশ্নগুলো তুলে ধরলাম। এই প্রশ্নগুলো প্র্যাকটিস করে যাও, 100% কমন পেয়ে যাবে। প্রথম প্রশ্ন, দুটো প্রশ্ন আসবে 5 মার্কের, একটা প্রশ্ন লিখতে হবে। দুটো কবিতা থেকে দুটো প্রশ্ন আসবে, টোটাল 3টে কবিতা থেকে প্রশ্নগুলো তোমাদের সামনে তুলে ধরছি। প্রথম, রূপনারায়ণের কোলে। আমৃত্যু দুঃখের তপস্যা এ জীবন, বক্তাকে আমৃত্যু দুঃখের তপস্যা বলতে কী বোঝানো হয়েছে? চিনিলাম আপনারে বক্তাকে, তিনি কিভাবে নিজেকে চিনলেন। চিনিলাম আপনারে আঘাতে আঘাতে, বেদনায় বেদনায়, বক্তার জীবনে এই আঘাত ও বেদনার পরিচয় দাও। রক্তের অক্ষরে দেখলাম আপনার রূপ, কোন প্রসঙ্গে এই উক্তির তাৎপর্য বিশ্লেষণ করো। মৃত্যুতে সকল দেনা শোধ করে দিতে, দেনা বলতে কী বোঝানো হয়েছে, তা কীভাবে শোধ করে দিতে হয়। রূপনারায়ণের কুলে জেগে উঠিলাম, কবি রূপনারায়ণ বলতে কী বুঝিয়েছেন, এই কুলে তার জেগে ওঠার তাৎপর্য কী। সত্য যে কঠিন, কবি এই উপলব্ধিতে কিভাবে উপনীত হয়েছেন, তা রূপনারায়ণের কুলে কবিতা অবলম্বনে আলোচনা করো। সে কখনো করে না বঞ্চনা, সে বলতে কাকে বোঝানো হয়েছে, এই ভাবনায় কবি কিভাবে উপনীত হয়েছেন। শিকার থেকে আসি। শিকার কবিতায় কবির প্রাকৃতিক সৌন্দর্য ও জীবনের অসহায়তার যে পরিচয় দিয়েছেন, তা নিজের ভাষায় বর্ণনা করো। শিকার কবিতায় কারা কার শিকার করলো এবং কিভাবে। শিকার কবিতায় রোগা শালিকের বিবর্ণ ইচ্ছা বলতে কী বোঝানো হয়েছে। একটি তারা এখনও আকাশে রয়েছে, কবির বর্ণনায় কবিতায় এই তারার স্বরূপ ব্যাখ্যা করো। একটা অদ্ভুত শব্দ, কিসের শব্দ, এর ফল কী হলো। আগুন জ্বলল আবার, কিসের আগুন, কিভাবে বর্ণনা করো। শিকার কবিতায় ভোরের যে বর্ণনা রয়েছে, তা নিজের ভাষায় লেখো। এসেছে সে ভোরের আলোয় নেমে, কে কিভাবে ভোরের আলোয় নেমে এসেছে এবং কেন। নেক্সট আমরা বলবো ক্রন্দনরত জননীর পাশে কবিতা থেকে ইম্পর্টেন্ট প্রশ্ন। কেন তবে লেখা, কেন গান গাওয়া, কেন তবে আঁকা আঁকি, কোন কবিতার অংশ, মন্তব্যটির তাৎপর্য ও ব্যাখ্যা আলোচনা করো। আমি কি তাকাবো আকাশের দিকে, বিধির বিচার চেয়ে, কিসের বিচার, কেন কবি কথা বলেছেন। কবিতায় জাগে আমার বিবেক, আমার বারুদ বিস্ফোরণের আগে, মন্তব্যটির মধ্য দিয়ে কবির মানসিকতা ও ভাবনা চিন্তার ব্যাখ্যা দাও। আমি তা পারি না, কে পারে না, না পারার বেদনা কিভাবে কবিকে আলোড়িত করেছে, তিনি কেন এ কথা বলেছেন। নিহত ভাইয়ের শবদেহ দেখে যদি না হয় ক্রোধ, যদি হয় ক্রোধ, দেখে নাই যদি হয় ক্রোধ, কবি কাকে ভাই বলেছেন, বক্তব্যের অন্তস্থ অর্থ তাৎপর্য বিশ্লেষণ করো। ক্রন্দনরতা জননীর পাশে কবিতায় কবি জননীকে কেন ক্রন্দনরতা বলেছেন, তার নিজের ভাষায় আলোচনা করো। এক্ষেত্রে কবির কী কর্তব্য রয়েছে বলে তুমি মনে করো। এই হলো আমাদের কবিতা থেকে প্রশ্ন। যে 3টে থেকে প্রশ্ন আসবে, শুধুমাত্র সেই 3টে কবিতারই প্রশ্ন দিলাম। এবার আসবো নাটক। নাটক তোমরা জানো বিভাব এবং নানা রঙের দিন, দুটো নাটক আছে। দুটো নাটক থেকে দুটো প্রশ্ন আসবে, যে কোনো একটা প্রশ্নের উত্তর করতে হবে। এই কারণে যে বিভাগের প্রশ্নগুলো ভালো করে পড়ো, অথবা নানা রঙের দিনের প্রশ্নগুলো ভালো করে পড়ো। মানে আমি যে সাজেশন দিচ্ছি তার হাফ তোমাদের পড়লে হবে, এটাই কিন্তু চালাকি। তো চলো আমি দুটো নাটকেরই বলে দিচ্ছি, যে কোনো একটা নাটকের প্রশ্নগুলো ভালো করে পড়বে। প্রথম বলছি বিভাব থেকে। অনেক ভেবেচিন্তে আমরা একটা প্যাচ বের করেছি, আমরা কারা, ভাবনা কী ছিল। জীবনের খোরাক হাসির খোরাক নেই, কার উক্তি কোথায় হাসির খোরাক নেই বলে নাট্যকার মনে করেছেন কেন। বুদ্ধিটা কী করে এলো তা বলি, কোন বুদ্ধির কথা বলা হয়েছে এবং তা প্রয়োগ করার কারণ কি। বহুরূপী তখন লাটে উঠবে, বহুরূপী কি তখন বলতে কোন সময়ের কথা বলা হয়েছে, বহুরূপী লাটে উঠবে কেন। কী অমর এবার হাসি পাচ্ছে, বক্তা কে, বক্তা যে ঘটনার পরিপ্রেক্ষিতে কথাটা বলেছেন সেই ঘটনাটি কি হাস্যরস সৃষ্টির উপযুক্ত। এর জন্ম অভাব থেকে, কার জন্ম, কিসের অভাব। তাদের অভিনয় দেখে আইজেনস্টাইন সাহেব অত্যন্ত উচ্ছ্বসিত হয়ে অনেক কথা লিখেছেন। আইজেনস্টাইন সাহেবকে, তিনি কাদের অভিনয় দেখে উচ্ছ্বসিত হয়েছিলেন, সে অভিনয় দেখে তিনি কী লিখেছিলেন। তোমরা ফিরে না গেলে আমরা গুলি করতে বাধ্য হব, বক্তাকে, বক্তা কেন গুলি করতে বাধ্য হবে। নেক্সট আমরা আসবো নানা রঙের দিন থেকে ইম্পর্টেন্ট প্রশ্ন। প্রথম প্রশ্ন, আমাদের দিন ফুরিয়েছে কোন প্রসঙ্গে এই উক্তি, কারণ কি। দ্বিতীয় প্রশ্ন, নানা রঙের নাটক অবলম্বনে কালীনাথ সেন অথবা রজনীবাবুর চরিত্রটি আলোচনা করো। পরবর্তী কোশ্চেন, আমি রোজ লুকিয়ে লুকিয়ে গ্রিন রুমে ঘুমাই চাটুর্যমশাই, কেউ জানে না, কোন নাটকের অংশ, বক্তাকে, তিনি কেন গ্রিন রুমে ঘুমান। পরবর্তী প্রশ্ন, আমার প্রতিভা এখনও মরেনি, শরীরে যদি রক্ত থাকে সেই রক্তে মিশে আছে প্রতিভা, এই মন্তব্যের বক্তাকে, তার চরিত্র আলোচনা করো। নেক্সট, থিয়েটারের দেওয়ালে দেওয়ালে অঙ্গারের কালো অক্ষরে লেখা আমার জীবনের 45 বছর, বক্তার 45 বছরের জীবন যন্ত্রণার ইতিহাসের পরিচয় দাও। পরবর্তী প্রশ্ন, শিল্পকে যে মানুষ ভালোবেসেছে তার বার্ধক্য নেই কালীনাথ, মন্তব্যটির তাৎপর্য লেখো। পরবর্তী প্রশ্ন, পুরনো দিনের কথা ভুলে যান, কার উক্তি, কেন। লাস্ট কোশ্চেন, প্রাক্তন অভিনেতা রজনী চাটুর্যের প্রতিভার অপমৃত্যুর করুণ সংবাদ কে বলেছেন, এই অপমৃত্যু কিভাবে ঘটে বলে বক্তা মনে করেন। এবার আমরা বলবো তোমার আন্তর্জাতিক গল্প ও কবিতা। আন্তর্জাতিক কবিতার মধ্যে রয়েছে তোমার পড়তে জানে এমন এক মজুরের প্রশ্ন, আর ভারতীয় গল্পের মধ্যে রয়েছে অলৌকিক। তো এখানেও তাই, যারা
পড়তে জানে এমন এক মজুরের প্রশ্ন এইটা পড়বে, তাদের জন্য এই প্রশ্নগুলো ভালো করে দেখবে। আর যারা অলৌকিক পড়বে তাদের জন্য অলৌকিকের প্রশ্নগুলো ভালো করে দেখবে। তবে আমি সবাইকে বলি যে কবিতার উত্তর করাটা খুবই সহজ, এবং আমি তোমাদের এই বিষয়গুলো বুঝিয়েওছি এর আগে পরে, প্রত্যেকটা ডিটেলস আলোচনা করেছি। তো যাই হোক, কবিতার প্রশ্নগুলো দেখে নাও কী কী প্রশ্ন তোমাদের আসতে পারে, এবং তার সঙ্গে অলৌকিকেরও প্রশ্নগুলো শেয়ার করব। পড়তে জানে এমন এক মজুরের প্রশ্ন থেকে ইম্পর্টেন্ট প্রশ্ন। প্রথম প্রশ্ন, বিরাট আর্মাডা যখন ডুবলো, আর্মাডা কি, কোন প্রসঙ্গে, কেন এটি বলা হয়েছে? দ্বিতীয় প্রশ্ন, বইয়ে লেখে রাজার নাম, রাজারা কি পাথর ঘাড়ে করে আনতো? এই বক্তব্যের মধ্য দিয়ে কবি ইতিহাসের কোন সত্যকে ফুটিয়ে তুলতে চেয়েছেন? তৃতীয় প্রশ্ন, পড়তে জানে এমন এক মজুরের প্রশ্ন কবিতায় প্রশ্নগুলো কী কী ছিল? পরবর্তী কোশ্চেন, সেই সন্ধ্যায় কোথায় গেল রাজমিস্ত্রিরা, রাজমিস্ত্রি কী নির্মাণ করেছিল? এই প্রশ্নের মাধ্যমে কী বোঝাতে চেয়েছেন? পরবর্তী প্রশ্ন, গলদের নিপাত করেছিল সিজার, সিজারকে তিনি কি একাই গলদের নিপাত করেছিল? পরবর্তী, পাতায় পাতায় জয়োৎসব, জয়োৎসবের ভোজ বানাতো কারা? পাতায় পাতায় কাদের জয়োৎসব, জয়োৎসবের ভোজ যারা বানাতো তারা কারা, আর তাদের প্রতি কী মনোভাব প্রকাশ পেয়েছে? পরবর্তী প্রশ্ন, সোনা ঝকঝকে লিমা যারা বানিয়েছিল তারা থাকতো কোন বাসায়? অন্তর্নিহিত ব্যাখ্যা কী? পরবর্তী প্রশ্ন, কত সব প্রশ্ন, কাদের মনে প্রশ্ন, প্রশ্ন উপস্থাপনার যৌক্তিকতা কী? এবার আসবো অলৌকিক থেকে ইম্পর্টেন্ট প্রশ্ন। প্রথম প্রশ্ন, আমি কাফের শিষ্যকে এক গণ্ডুসও জল দেব না, কাকে কেন কাফের বলেছেন? বক্তার মানসিকতার ব্যাখ্যা লেখো। দ্বিতীয় প্রশ্ন, এগুবার উপায় নেই, গুরু গভীর সমস্যায় পড়লেন, গুরুর পরিচয় দাও, তিনি কোন সমস্যায় পড়লেন, সমাধান কিভাবে হলো? পরবর্তী প্রশ্ন, হঠাৎ শিষ্য মর্দানা জল তেষ্টা পেল, তেষ্টা মেটানোর জন্য মর্দানাকে কী করতে হয়েছিল, তার তেষ্টা শেষ অবধি কীভাবে মিটেছিল? পরবর্তী প্রশ্ন, গল্পটা আমাদের স্কুলে শোনানো হলো, কোন গল্প? গল্প শুনে তার প্রতিক্রিয়া কী হলো? পরবর্তী প্রশ্ন, ঠিক হলো ট্রেনটা থামানো হবে, কোন ট্রেন কীভাবে থামানো হলো? পরবর্তী প্রশ্ন, পাঞ্জা সাহেবে পৌঁছে এক আশ্চর্য ঘটনার কথা জানতে পারি, ঘটনাটির বর্ণনা দাও। পরবর্তী প্রশ্ন, আমার চেঁচিয়ে উঠতে ইচ্ছা করতো, কার কেন চেঁচিয়ে উঠতে ইচ্ছা করতো? পরবর্তী কোশ্চেন, মায়ের বান্ধবী আমাদের সমস্ত ঘটনাটা শোনালেন, ঘটনাটা কী ছিল, ফলে বক্তার মানসিকতার কী পরিবর্তন ঘটেছিল? এবার আমরা চলে আসবো উচ্চ মাধ্যমিক বাংলার আমার বাংলার যে 5টা বিষয় রয়েছে, গাঢ় পাহাড়ের নিচে ছাতির বদলে হাতি, কলের কলকাতা, মেঘের গায়ে জেলখানা এবং হাত বাড়াও। টোটাল এই 5টা গল্প থেকে 2টো প্রশ্ন আসবে, এবং 2টো প্রশ্ন তোমাকে লিখতে হবে। 2টো প্রশ্ন আসবে, একটা প্রশ্ন তোমাকে লিখতে হবে। তবে একটা সহজ কথা তোমাদের বলে রাখি, এবছর ছাতির বদলে হাতি, কলের কলকাতা এবং মেঘের গায়ে জেলখানা থেকেই কিন্তু প্রশ্নগুলো আসবে। আর তোমার গাঢ় পাহাড়ের নিচে আর হাত বাড়াও থেকে কিন্তু প্রশ্ন আসবে না, যে কারণে যেখান থেকে প্রশ্ন আসবে না সেখান থেকে প্রশ্ন দিলাম না। আর যে 3টে জায়গা রয়েছে আমাদের, ছাতির বদলে হাতি, কলের কলকাতা এবং মেঘের গায়ে জেলখানা, এই 3টে জায়গা থেকে যে ইম্পর্টেন্ট প্রশ্নগুলো রয়েছে সেগুলো শেয়ার করলাম। এই কটা কমপ্লিট করলেই, তাও বলি এই 3টেও পড়া লাগবে না, তার মধ্যে যে কোনো 2টোর প্রশ্ন যদি ভালো করে রেডি করতে পারো তাহলেই কিন্তু তুমি কমন পেয়ে যাবে। তো চলো প্রশ্নগুলো দেখে নেওয়া যাক। প্রথম প্রশ্ন, মেঘের গায়ে জেলখানা থেকে, আজ ইংরেজ নেই তবু আগের ব্যবস্থায় বহাল আছে বক্সায়, বক্সায় কোন ব্যবস্থার কথা বলা হয়েছে? যখন বক্সায় ইংরেজরা বন্দি শিবির তৈরি করেছিল তখন সেখানকার পরিবেশ কেমন ছিল? পরবর্তী প্রশ্ন, এ হচ্ছে এক বিশেষ জেলখানা, কোন জেলখানার কথা বলা হয়েছে? এই জেলখানার বিশেষত্ব কী? পরবর্তী প্রশ্ন, জেলখানায় অসহ্য লাগে, অপরাধের তুলনায় শাস্তির এই হেরফের, কোন জেলখানার কথা বলা হয়েছে? অপরাধের তুলনায় শাস্তির হেরফের বলতে লেখক কী বুঝিয়েছেন? পরবর্তী প্রশ্ন, আইনে নেই বলেই টাকা রাখবার মজার কল করেছে তারা, তারা বলতে কাদের কথা বলা হয়েছে? কীভাবে টাকা রাখবার কল বানাতো তারা? পরবর্তী প্রশ্ন, গায়ের লোকে ঠাট্টা করে বলে চোট্টা সাধুর ছেলে হবে নির্ঘাত বিষে ডাকাত, সাধুকে? মেঘের গায়ে জেলখানা রচনাংশে সাধুর যে পরিচয় পাওয়া যায় তা নিজের ভাষায় লেখো। পরবর্তী প্রশ্ন, জেলখানাটা পাহাড়ের 3 তলার সমান, একটা হাঁটুর ওপর, কোন জেলখানা? সেখানে সাধারণ কয়েদিদের ওপর কী রকম অত্যাচার চলতো? পরবর্তী প্রশ্ন, এরা ছাড়াও জেলখানায় একদল অভিজাত শ্রেণীর কয়েদি আছে, কাদেরকে অভিজাত শ্রেণীর কয়েদি বলা হয়েছে? তারা অন্য কয়েদিদের থেকে কীভাবে আলাদা? এরা সব সাধুচরণের অতীত, এরা বলতে কাদের কথা বলা হয়েছে? এই প্রসঙ্গে মুস্তাফার পরিচয় দাও। পরবর্তী প্রশ্ন, কলের কলকাতা থেকে ইম্পর্টেন্ট প্রশ্ন। প্রথম প্রশ্ন, হঠাৎ একদিন কেঁপে উঠল কলের কলকাতা, কলকাতা কেঁপে ওঠার কাহিনী সংক্ষেপে লেখো। দ্বিতীয় প্রশ্ন, চেয়ারের উপরে বসে আছেন, তাকে দেখে নিজের চোখকে বিশ্বাস হচ্ছিল না, কে চেয়ারের উপরে বসেছিলেন? লেখক তাকে কোথায় দেখেছিলেন? লেখকের স্থান দেখার অভিজ্ঞতা বর্ণনা করো। পরবর্তী প্রশ্ন, সে গল্পও বলেছিলেন মনা ঠাকুর, সে গল্প বলতে কোন গল্পের কথা বলা হয়েছে? গল্পটি সংক্ষেপে লেখো। পরবর্তী প্রশ্ন, বছর 5 পর নিজের চোখে দেখলাম সে আজব শহরকে, কার কথা বলা হয়েছে? আজব শহরের কোন দৃশ্যের কথা বক্তার চোখে ধরা পড়েছে? পরবর্তীতে আমরা বলবো ছাতির বদলে হাতি গল্প থেকে ইম্পর্টেন্ট প্রশ্ন। প্রথম প্রশ্ন খুব ইম্পর্টেন্ট, এই প্রশ্নগুলো খুবই সহজ এবং ছোট্ট একটা গল্প, খুব তাড়াতাড়ি পড়ে ফেলতে পারবে। প্রথম প্রশ্ন, চেংম্যানের মাথায় আকাশ ভেঙে পড়লো, চেংম্যান কে? তার মাথায় আকাশ ভেঙে পড়েছিল কেন? দ্বিতীয় প্রশ্ন, চেংম্যান বুঝতে পারে সে ইঁদুর কলে পড়েছে, তার এই চিন্তার কারণ কি? তৃতীয় প্রশ্ন, তাতে চেংম্যানের চোখ কপালে উঠলো, তাতে বলতে কি বোঝায়? কোন বিষয়ের প্রতি ইঙ্গিত করা হয়েছে? কী কারণে চোখ কপালে উঠেছিল? পরবর্তী প্রশ্ন, আর এক রকমের প্রথা আছে নানাকার প্রথা, নানাকার প্রজাদের অবস্থা কেমন ছিল? পরে তাদের অবস্থার কী পরিবর্তন হয়েছিল? পরবর্তী লাস্ট কোশ্চেন, বানানো গল্প নয়, কোন গল্প? সেই গল্পটির বর্ণনা প্রবন্ধ অনুসারে লেখো। এবার আমরা আসবো ভাষা।
তো স্বাভাবিকভাবে এবছর তোমাদের রূপতত্ত্ব থেকে এবং শব্দতত্ত্ব থেকে প্রশ্ন আসার সম্ভাবনা বেশি। তো যে প্রশ্নটা আসবে তোমাদের ঠিক সেই প্রশ্নগুলো আমি শেয়ার করছি, সেই প্রশ্নগুলো ভালো করে পড়ো। আমি আবারও বলছি, তোমাদের ভাষার মধ্যে ভাষাবিজ্ঞান, তার শাখা প্রশাখা, ধ্বনিতত্ত্ব, রূপতত্ত্ব, বাক্যতত্ত্ব, শব্দতত্ত্ব। এবছর ধ্বনিতত্ত্ব এবং বাক্যতত্ত্ব থেকে প্রশ্ন আসার সম্ভাবনা, রূপতত্ত্ব এবং শব্দতত্ত্ব থেকে কিন্তু কোনো প্রশ্ন আসার সম্ভাবনা নেই। আবারও বলছি, রূপতত্ত্ব এবং শব্দতত্ত্ব থেকে কোনো প্রশ্ন আসার সম্ভাবনা নেই। বাদবাকি যে তিনটে বিষয় রয়েছে আমি সেই তিনটে বিষয় থেকে তোমাদের সামনে প্রশ্ন তুলে ধরছি। প্রথম, ভাষাবিজ্ঞান ও তার শাখা প্রশাখা থেকে ইম্পর্টেন্ট প্রশ্ন। প্রথম প্রশ্ন, ভাষাবিজ্ঞান বলতে কী বোঝো? ভাষাবিজ্ঞানের স্বরূপ আলোচনা করো। দ্বিতীয় প্রশ্ন, ফলিত ভাষাবিজ্ঞানের শ্রেণীভাগ করে যে কোনো একটি ভাগ সম্পর্কে আলোচনা করো। তৃতীয় প্রশ্ন, অভিধান বিজ্ঞান কাকে বলে, তা কত রকমের হতে পারে, সংক্ষেপে আলোচনা করো। 4 নম্বর প্রশ্ন, তুলনামূলক বা ঐতিহাসিক বা বর্ণনামূলক ভাষাবিজ্ঞানের সংজ্ঞা ও বৈশিষ্ট্য লেখো। ধ্বনিতত্ত্ব থেকে ইম্পর্টেন্ট প্রশ্ন, স্বনিম বা ধ্বনিমূল বলতে কী বোঝো, তার বৈশিষ্ট্য লেখো। উদাহরণসহ ধ্বনিমূল এবং সহধ্বনিমূলের সম্পর্ক লেখো। বিভাজ্য ধ্বনিমূল এবং অবিভাজ্য ধ্বনিমূলের মূল বৈশিষ্ট্য কী, গুচ্ছধ্বনি এবং যুক্তধ্বনি এর পরিচয় দাও। বাক্যতত্ত্ব থেকে ইম্পর্টেন্ট প্রশ্ন, গঠন অনুসারে বাক্য কয়টি ভাগে ভাগ করা যায়, কী কী, প্রত্যেক ভাগের সংজ্ঞা সহ উদাহরণ দাও। বাক্যের ভঙ্গিগত শ্রেণীভাগ করে প্রত্যেকটির সংজ্ঞা ও বৈশিষ্ট্য সহ উদাহরণ লেখো। বাক্যের অব্যবহিত উপাদান কী, এর স্বরূপ বিশ্লেষণ করো। ওকে, এবার আমরা আসবো শিল্প সাহিত্য ও সংস্কৃতির ইতিহাস। তো স্বাভাবিকভাবে এখান থেকে আমাদের 4টে প্রশ্ন আসে, 2টো প্রশ্নের উত্তর করতে হয়। তো যে প্রশ্নগুলো তোমরা দেখে রাখবে সেই প্রশ্নগুলো বলি। প্রথম প্রশ্ন, পট শব্দের অর্থ কী, বাংলার লোকশিল্পে পট শিল্পের সংক্ষিপ্ত পরিচয় দাও। দ্বিতীয় প্রশ্ন, চিত্রকলার ইতিহাসের ক্ষেত্রে যামিনী রায়, রামকিঙ্কর বেইজ, গগনেন্দ্রনাথ ঠাকুর, জয়নাল আবেদিন, বিনোদ বিহারী মুখোপাধ্যায়, নন্দলাল বসু, অবনীন্দ্রনাথ ঠাকুর, রবীন্দ্রনাথ ঠাকুরের ভূমিকা, তার মধ্যে স্টার দিয়ে যে চিহ্নগুলো আমি দিয়ে দিয়েছি সেই প্রশ্নগুলো মোস্ট ইম্পর্টেন্ট। তৃতীয় প্রশ্ন, বাংলার গানের ধারায় গুহ ঠাকুরতা, নজরুল ইসলাম, সলিল চৌধুরী, কিশোর কুমার, রজনীকান্ত সেন, মান্নাদের অবদান। এবং বাংলা গানের ইতিহাসে জারি গান বা ঝুমুর গান অথবা ভাটিয়ালি গান সম্পর্কে আলোচনা করো, তার মধ্যে জারি গানটা ইম্পর্টেন্ট। নেক্সট 4 নম্বর প্রশ্ন, দেখো এই পার্ট থেকে আমাদের সব থেকে বেশি পড়তে হয় এবং রিস্ক নেওয়াটা মোটেও ঠিক না, কারণ প্রশ্নের সংখ্যা এখানে প্রচুর। বাংলার বিজ্ঞান চর্চায় জগদীশচন্দ্র বসু, সত্যেন্দ্রনাথ বসু, প্রফুল্লচন্দ্র রায়, নীলরতন সরকার, মহেন্দ্রলাল সরকার, বিধানচন্দ্র রায়, প্রমথনাথ বসু, মেঘনাথ শাহর অবদান আলোচনা করো। নেক্সট, রামায়ণে বর্ণিত কাহিনী অনুসারে দাবা খেলার স্রষ্টা কারা, এই খেলায় বাঙালির সাফল্যের পরিচয় দাও। আন্তর্জাতিক সাঁতারে বাঙালিদের অংশগ্রহণ সম্পর্কে আলোচনা করো। ম্যাজিকের ইতিহাসে বাঙালিদের অবদান কী। লাস্ট, বাংলার চলচ্চিত্রে নিউ থিয়েটার, মৃণাল রায়, ঋত্বিক ঘটক, তপন সিংহ, সত্যজিৎ রায়ের ভূমিকা লেখো। এবার আমরা আসবো লাস্ট প্রবন্ধ। প্রবন্ধতে তোমরা সবাই জানো যে 4টে টাইপসের প্রবন্ধ হয়। আমি সবাইকে বলি জীবনীটা ভালো করে প্র্যাকটিস করতে, কারণ জীবনীর একটা প্যাটার্ন রয়েছে, যে প্যাটার্ন অবলম্বন করলে যে কোনো জীবনী লেখা যেতে পারে কোনো রকম প্র্যাকটিস ছাড়া। আর রচনা কিন্তু পরীক্ষাতে একটাই আসে, অতএব সেইভাবে প্র্যাকটিস করবে। তবুও মানুষ মানচিত্রের ক্ষেত্রে যেগুলো ইম্পর্টেন্ট রয়েছে তার মধ্যে বিশ্ব উষ্ণায়ন, একটি ভ্রমণের অভিজ্ঞতা, ঋতু বৈচিত্র্য, বাংলার উৎসব, আধুনিক প্রযুক্তি ও মানব সভ্যতা, বিজ্ঞান ও কুসংস্কার। নেক্সট যে বিষয়টা সেটা হচ্ছে অনুচ্ছেদটিকে পড়ে নিজেকে বুঝতে হবে এবং সেটা নিয়ে বিস্তারিত লিখতে হবে। তবে স্বাভাবিকভাবে দ্রব্যমূল্য বৃদ্ধি ও জনসমাজ, জাতীয় সংহতি, বাংলার কুটির শিল্প, খেলাধুলার প্রয়োজনীয়তা, সর্বশিক্ষা অভিযান, রক্তদান শিবির, রক্তদান, জীবনদান, লোকসংস্কৃতি, তারপরে তোমার নারীর অধিকার, ঐক্য সাধনায় ভারত, ধর্মীয় সংকীর্ণতা ও মানব ধর্ম, শান্তি, ঐক্য, বর্তমান সমাজে নারীর ভূমিকা, এইসব বিষয়গুলো নিয়ে কিন্তু পরীক্ষায় প্রশ্ন আসতে পারে। নেক্সট, যুক্তির অসারতা প্রমাণ করে সপক্ষে বা বিপক্ষে যুক্তিবিন্যাস বা যেটা বলা হয় বিতর্ক। বিতর্কের মধ্যে মোস্ট ইম্পর্টেন্ট যে বিতর্কগুলো আছে তার মধ্যে পরীক্ষায় প্রাপ্ত নম্বর সাফল্যের একমাত্র চাবিকাঠি নয়, প্রতিযোগিতা জীবন গড়ে দেয়, সচেতনতা মানুষই উন্নত দেশের স্রষ্টা, মাতৃভাষার মাধ্যমে শিক্ষা, নগরায়ন ও পরিবেশ সুরক্ষা, চলভাস ছাড়া চলমান জীবন অচল, মানব জীবনে বৃদ্ধাবাস অপরিহার্য। নেক্সট, জীবনী আমি বারবার বলছি, দেখো জীবনীটা প্র্যাকটিস করবে, একটা জীবনীও পড়া লাগবে না, সমস্ত কিছু পয়েন্ট কিন্তু তোমরা পেয়ে যাবে। তো জীবনীর মধ্যে স্বামী বিবেকানন্দ, রাজা রামমোহন রায়, লতা মঙ্গেশকর, সুভাষ মুখোপাধ্যায়, রবীন্দ্রনাথ ঠাকুর, সত্যেন্দ্রনাথ বসু, ভগিনী নিবেদিতা, মহাত্মা গান্ধী, এপিজে আব্দুল কালাম, সৌমিত্র চট্টোপাধ্যায়, আচার্য প্রফুল্লচন্দ্র রায়, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, সত্যজিৎ রায়, কাজী নজরুল ইসলাম। এগুলো যদি মনে করো যে প্র্যাকটিস করবে, 2-1টা লিখে প্র্যাকটিস করতে পারো। আর প্যাটার্নটার লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, যেখান থেকে তোমরা সমস্ত জীবনী যাই আসুক না কেন তোমরা লিখতে পারবে এবং খুব স্ট্যান্ডার্ড লেখা কিন্তু তৈরি হবে। তো এই হলো আমাদের বাংলা সম্পূর্ণ সাজেশন, তোমাদের সামনে তুলে ধরলাম। একটু প্রশ্ন সংখ্যা বেশি রয়েছে, কিন্তু দেখো বাংলা সাহিত্যিক সাবজেক্ট, এমন প্রশ্ন তোমাদের সামনে তুলে ধরেছি যাতে যেন কোনো রকম মিস না হয়, তোমাদের রেজাল্ট যাতে ভালো হয় সেই কারণেই এই প্রশ্ন তুলে ধরা। এগুলো তোমাদের জেনে পরীক্ষার হলে যেতে হবে, এটাই হলো মূল কথা। কেউ যদি তোমাদের লাস্ট একটা কথা বলে রাখি, কেউ যদি তোমাদের বলে যে না 5টা প্রশ্ন পড়লে 5টাই তোমরা বাংলাতে কমন পাবে, সেটা সম্পূর্ণ মিথ্যা বা তোমাদেরকে ঠকানোর চেষ্টা ছাড়া আর কিছুই নয়। শুধুমাত্র ভালো করে পাঠ্য বই পড়ো, আর যে প্রশ্নগুলো বললাম সেই প্রশ্নগুলো একটু রেডি করে পরীক্ষার হলে যাও। এটুকু লাস্ট কথা বলে আজকের আলোচনা শেষ করলাম। ধন্যবাদ।